প্রথমেই দেখে নেব আজকের 50টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। যৌনাঙ্গে একাধিক ক্ষত, ধর্ষণের ইঙ্গিত, জীবিত অবস্থায় জলে ডোবানো, বারুইপুর কাণ্ডে ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্টের সূত্র। ক্যাপিটাল পানিশমেন্ট, নাবালিকা হত্যায় কড়া পদক্ষেপের বার্তা শুভেন্দুর, আরও 3 কাণ্ডে ফল ভোগার হুঁশিয়ারি। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে পথে মমতা, বাড়ির সামনেই মোমবাতি মিছিল তৃণমূল নেত্রীর। বারুইপুর কাণ্ডের মাঝেই এবার ক্যানিং, ক্লাস 8-এর ছাত্রের সঙ্গে ঘৃণ্য ঘটনা, অভিযুক্ত 4, কি করল পুলিশ জানেন? ডিম থেরাপির থেকে মমতাকে বাঁচাতেই পুলিশ পাহারা দিচ্ছে, তৃণমূল নেত্রীকে খোঁচা দিলীপ ঘোষের। নিরাপত্তা ছাড়া কাজ নয়, অন্নপূর্ণা যোজনা তথ্য যাচাই নিয়ে অনড় অঙ্গনওয়াড়ি কর্মীরা। মঙ্গল থেকে তুমুল বৃষ্টি বাংলায়, জায়গায় জায়গায় জারি সতর্কতা। এই জেলাগুলি ভেসে যাবে, দেখে নিন। আমবাগানে হাত পা বাঁধা বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ, খুনের অভিযোগে শোরগোল কল্যাণীতে। সরকারি প্রকল্পের টাকায় তৃণমূলের প্রধানের বাড়িতে ফার্ম হাউস, ছেলের অ্যাকাউন্টে 70 লক্ষ। এবার ক্যাম্পাসেও ডিমের বৃষ্টি, দল বদলু ছাত্রনেতাদের রুখতে গরমাগরম ডিম কোথায় চলছে এই ডিম থেরাপি? বিচার মিললেও মেয়েটা তো আর ফিরবে না, বারুইপুর নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন অভয়ার মা, জানাবেন অমিত শাহকেও। বারুইপুরের পর এবার মালদহে, ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার। বারুইপুরে জারি 163 ধারা, নাবালিকা ধর্ষণ ও খুনের পর পুলিশের জালে 5। স্ত্রী, ভাই, ভাইপো, ভাইজি সবাই প্রতিবন্ধী, এক পরিবারের 15 জন কিভাবে পায় প্রতিবন্ধী ভাতা? সঙ্গে আছি, দিদিকেই ভালোবাসি, বিতর্ক উস্কে মমতাকে নিয়ে বার্তা সাংসদ শতাব্দীর। খেলা মেলা মদের সংস্কৃতির ফল, বারুইপুর ধর্ষণ খুন কাণ্ডে তৃণমূলকে দুষলেন রত্না দেবনাথ। বারুইপুর গণধর্ষণ ও খুন কাণ্ডে ভয়ঙ্কর তথ্য, নারী পাচার চক্রের যোগ, মাত্র 10,000-এর টোপেই 12 নাবালিকাকে নৃশংস হত্যা। ঋতু শিবিরে সামিল ডোমজুড়ের বিধায়কের পোস্টারে জুতোর মালা পরালেন তৃণমূল কর্মীরা। বৃষ্টি মাথায় নিয়েই পৈতৃক ভিটে জিরাটে পালিত হল শ্যামাপ্রসাদের 125তম জন্মজয়ন্তী। চোপড়া ট্রাস্ট তৃণমূল নেতা জিয়ারুল হককে এলাকায় প্যারেড করালো পুলিশ। বেআইনি অস্ত্র ও গুলিসহ সালাউদ্দিন মোল্লা নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল বসিরহাট জেলা পুলিশ। এমন ভোগাবো বুঝতে পারবে, বারুইপুরে দাঙ্গাকারীদের চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুর কাণ্ডে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে, অমানবিক নিষ্ঠুরতা ও জলে ডুবিয়ে মারার প্রমাণ, ক্ষোভে ফুঁসছে এলাকা। অনুপ্রবেশকারীদের বেছে বেছে বের করব, কলকাতায় মিলন মেলার মঞ্চ থেকে শুভেন্দুকে পাশে নিয়ে হুঙ্কার অমিত শাহর। আইনি পথেই শেখ হাসিনা দেশে ফিরতে পারেন, কোনো বাধা নেই, জানালেন চিফ প্রসিকিউটর। কামারহাটি পৌরসভার নতুন চেয়ারম্যান লকেটের দাদা, গঙ্গাজল দিয়ে চেয়ার পরিষ্কারের বার্তা শ্রমিকের। রেলের অভিযানে বড় সাফল্য, 43 লক্ষ টাকারও অধিক মূল্যের নিষিদ্ধ বস্তু ও মূল্যবান সামগ্রী বাজেয়াপ্ত, আটক 17। যদি তখনও পুলিশ আসতো, বাচ্চাকে হয়তো জীবন্ত পাওয়া যেত। বারুইপুরে নাবালিকাকে খুন করে ধর্ষণের অভিযোগে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। ময়না তদন্ত হয় ওই নাবালিকার, সেই ময়না তদন্তের রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত মিলেছে বলে সূত্রের খবর। যে ব্যক্তিকে নাবালিকার সঙ্গে দেখা গিয়েছে তাকে গ্রেফতার করার পরেই একে একে অভিযুক্তদের নাম সামনে আসে। সূত্রের খবর, নাবালিকার উপর অত্যাচারের অভিযোগ উঠে আসছে ময়না তদন্তের রিপোর্টে। কি আছে ময়না তদন্তের রিপোর্টে? বারুইপুরের ঘটনায় প্রাথমিক যে রিপোর্ট সামনে এসেছে তাতে উল্লেখ রয়েছে, নাবালিকার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল, মাথায় রয়েছে গভীর ক্ষত, গলায় ও ঘাড়েও রয়েছে
একাধিক ক্ষত, শরীরের বিভিন্ন অংশে মিলেছে আঘাতের চিহ্ন, যৌনাঙ্গে একাধিক ক্ষত মিলেছে বলেও সূত্রের খবর। এছাড়া রিপোর্ট বলছে নাবালিকার ফুসফুসে ঢুকেছিল জল। যৌনাঙ্গের ক্ষত আর অন্যান্য চিহ্ন থেকে অত্যাচার ও ধর্ষণের ইঙ্গিত মিলেছে। আর একটা বড় বিষয় হলো ফুসফুসে জল পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কাউকে মৃত অবস্থায় জলে ফেলা হলে তার শরীরে জল প্রবেশ করা সম্ভব নয়। জীবিত অবস্থায় জলে ডুবে গেলে তবেই জল খেয়ে সম্ভাবনা থাকে। সেক্ষেত্রেও প্রশ্ন উঠেছে, অত্যাচারের পর জীবিত অবস্থাতেই কি নাবালিকাকে জলে ফেলে দেওয়া হয়েছিল? রবিবার থেকে সোমবার পর্যন্ত ওই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করেই আসল ঘটনা সামনে আনার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে নাবালিকাকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন নীল টুপি পরা এক ব্যক্তি। বারুইপুরের ঘটনায় তৎপর প্রশাসন। 24 ঘন্টার মাথায় গ্রেফতার 3 জন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্যাপিটাল পানিশমেন্টের হুঁশিয়ারি দিলেন সোমবার। সাফ জানালেন, রেয়াত নয় কাউকেই। সূত্রের খবর, মঙ্গলবারেই মুখ্যমন্ত্রী নিজে বারুইপুরে যেতে পারেন, কথা বলতে পারেন নির্যাতিতার পরিবারের সঙ্গে। এদিন বারুইপুরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা। সিট গঠন হয়েছে। পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়। 2 জনকে গ্রেফতার করা হয়েছে, 3 জনকে আটক করা হয়েছে। আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ কাজ করছেন। পরিবার পুলিশের কাছ থেকে যা যা সহযোগিতা চেয়েছেন সেই কাজ সরকার করছে। আমি আশা করি তদন্তের মাঝপথে আমরা না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলতে চাই, পরিবার যেভাবে বিচার চেয়েছে, সরকার এবং পুলিশের কাছে যে সহযোগিতা চেয়েছে তা তারা পাবেন। মোট 4টি মামলা হয়েছে। একটি জঘন্যতম অপরাধের জন্য ছাড়া আরও 3টি মামলা হয়েছে। সঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, সম্ভবত আমি এখনই বলবো না, কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। এই গণপিটুনির পিছনে একটি কমিউনাল অ্যাঙ্গেল ছিল। যেভাবে রেলপথ ওপরানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019 সালে সিএএ বিরোধী আন্দোলন এবং কিছুদিন আগে ওয়াকফ বোর্ড সংক্রান্ত আন্দোলন। 2 জন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন এবং পুলিশের গাড়ি জ্বালানো হয়েছে। এরপরেই কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বলেন, নিশ্চিন্ত থাকুন, প্রথমটির বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছেন সব করবে মুখ্যমন্ত্রী। বাকি 3টি বিষয়ে যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গিয়েছিলেন, এখনো ঢুকে আছেন, 3 জনে মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরও ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবে। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নিজের কালীঘাটের বাড়ির সামনে থেকে মোমবাতি হাতে মিছিল শুরু করেন তিনি। বাড়ির গলির সামনেই মমতা ও তৃণমূলের নেতা কর্মীদের বাধা দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কিন্তু ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় মিছিল। এই নিয়ে মমতার বাড়ির সামনে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই মিছিলের মূল স্লোগান, জাস্টিস ফর বারুইপুর। মমতার পাশে এদিন দেখা গিয়েছে কালীঘাট তৃণমূলের মহিলা নেতৃত্বকে। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে প্ল্যাকার্ড, মোমবাতি হাতে মিছিলে সামিল হন দোলা সেন, প্রতিমা মণ্ডল, অপরূপা পোদ্দাররা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন রয়েছে ব্যাপক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। মিছিলটি মমতার কালীঘাটের বাড়ির গলি থেকে বেরোতে গেলেই বাধা দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় মিছিল। পরে মমতা নিজের কালীঘাটের বাড়িতেই মিছিল শেষ করেন। গতকাল এক নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগকে কেন্দ্র করে বারুইপুরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনার খবর পেয়ে গতকালই নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দ্রুত অ্যাকশন নেয় পুলিশ। গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত সহ 3 জনকে। আটক হয়েছে আরও 3 জন। দোষীদের কঠোরতম শাস্তির আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এদিন রাতেই পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল থেকেই তার বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এই নিয়ে ক্ষোভ উগরে দেন তৃণমূল নেত্রী। আজ দুপুরেই বারুইপুরে গিয়ে ওই নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূলের একটি প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দল কলকাতায় ফিরে মমতাকে ঘটনার রিপোর্ট দেন। এরপরেই কালীঘাটে বাড়ির সামনে মোমবাতি হাতে মিছিল করেন তৃণমূল নেত্রী। রাজ্যে পালাবদলের পর হকার উচ্ছেদের প্রতিবাদে পথে নেমেছিলেন তিনি। এবার বারুইপুরে মৃত নাবালিকার জন্য বিচার চেয়ে প্রতিবাদে সামিল হলেন মমতা। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানা এলাকায় 8ম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার বিকেলে ঘটে যাওয়া এই ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ। সূত্রের খবর, টিউশন থেকে বাড়ি ফেরার সময় একটি টোটোতে থাকা 7 জন যুবক ওই নাবালিকা ও তার দিদির পিছু নেয়।
এরপর ছাত্রী শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ। ঘটনার পর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার টিউশন থেকে অষ্টম শ্রেণীর ওই ছাত্রী তার দিদির সঙ্গে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে আচমকাই একটি টোটোতে থাকা 7 জন যুবক তাদের অনুসরণ করতে শুরু করে। অভিযোগ, কিছু দূর যাওয়ার পর ওই যুবকের মধ্যে কয়েকজন ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে। ছাত্রীর দিদি প্রতিবাদ করলে তাকেও অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত হয়ে দুই বোন দ্রুত বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের সবকিছু জানায়। ঘটনার কথা জানার পর পরিবারের সদস্যরা এলাকায় খোঁজ শুরু করেন। অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তদের বহনকারী টোটোটিকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করতে গিয়ে কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, ক্ষুব্ধ জনতা কয়েকজন যুবককে মারধর করে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ 3 জন যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে সেই সময় আরও 4 জন পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা যায়। পরে পরিবারের সদস্যরা আরও একজন অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন। এরপর রাতভর তল্লাশি চালিয়ে মোট 4 জনকে গ্রেফতার করে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। রবিবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বাড়ানো হয় পুলিশের নিরাপত্তা। রাতে সেই নিরাপত্তা সরলেও সোমবার সকাল থেকে ফের বেড়েছে পুলিশের নিরাপত্তা। সমাজ মাধ্যমে মমতা অভিযোগ করেছিলেন, বারুইপুরে গণধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া আটকাতেই তাকে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে। এই অভিযোগের পরই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। সোমবার সেই অভিযোগের জবাব দেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, বিরোধী থাকলে পরিস্থিতি কেমন হয় তা এখন বোঝা যাচ্ছে। তার দাবি, অতীতে তাদের গাড়ি ভাঙা হয়েছে, কালো পতাকা দেখানো হয়েছে, গো ব্যাক স্লোগানও শুনতে হয়েছে। মমতার হাউস অ্যারেস্টের অভিযোগও উড়িয়ে দেন দিলীপ ঘোষ। কটাক্ষ করে তিনি বলেন, কারো গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়নি। নিরাপত্তার স্বার্থেই পুলিশ মোতায়েন করা হয়েছিল, সম্মান রেখেই নিরাপত্তা দেওয়া হয়েছে। তবে সোমবার সকাল হতেই বদলে যায় ছবিটা। ধাপে ধাপে সরিয়ে নেওয়া হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। জানা গিয়েছে, রবিবার গভীর রাত থেকেই বাহিনী কমানোর কাজ শুরু হয়। বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থাই বহাল রয়েছে। যদিও বাড়ির সামনে থেকে অতিরিক্ত পুলিশ সরানো হলেও বাড়ি যাওয়ার রাস্তায় এখনও মোতায়েন রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। প্রশাসন সূত্রে খবর, প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হতে পারে। উল্লেখ্য, রবিবার রাতে বারুইপুরের গণধর্ষণ খুনের ঘটনায় নির্যাতিতার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে থাকার আশ্বাসও দেন তিনি। এরপর একটি ভিডিও বার্তায় বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। মমতার অভিযোগ, তাকে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যেতে না দেওয়ার উদ্দেশ্যেই এই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তার প্রশ্ন, আমি কি চোর বা ডাকাত? কোনো দিন দাঙ্গা করেছি? একাই যাওয়ার কথা বলেছিলাম, তাহলে এত নিরাপত্তা কেন? আমাকে নজরবন্দি করে রাখা হয়েছে কেন? এই মন্তব্য ঘিরেই নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। অন্নপূর্ণা যোজনার তথ্য যাচাইয়ের দরুন প্রশাসনিক নিরাপত্তা না থাকলে কাজে নামবেন না, এমনই স্পষ্ট বার্তা দিয়ে প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি তুললেন বালুরঘাট ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মীরা। এদিন প্রশিক্ষণ কর্মসূচিতেই ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বিডিওর কাছে স্মারকলিপিও জমা দেন তারা। বাংলার বিভিন্ন জেলায় অন্নপূর্ণা যোজনার তথ্য যাচাই করতে গিয়ে সরকারি কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের উপর হামলার ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। সেই প্রেক্ষিতেই সোমবার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের আয়োজিত প্রশিক্ষণ শিবিরে নিরাপত্তার বিষয়টি জোরালোভাবে উত্থাপন করেন কর্মীরা। তাদের দাবি, উপভোক্তাদের তথ্য যাচাই করতে বাড়ি বাড়ি যেতে হবে। সেই সময় কোনো আবেদন বাতিল হলে তা কারো নাম তালিকায় না থাকলে ক্ষুব্ধ মানুষের রোষের মুখে পড়তে হতে পারে। তাই পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করে এই দায়িত্ব পালন করা সম্ভব নয়। এদিন প্রশিক্ষণ শেষে গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান অঙ্গনওয়াড়ি কর্মীরা। পরে বিকেলে বালুরঘাটের বিডিওর কাছে লিখিতভাবে নিরাপত্তার দাবিতে স্মারকলিপি জমা দেন। তাদের সাফ বক্তব্য, প্রশাসন নিরাপত্তার বিষয়ে লিখিত আশ্বাস দিলে তবেই তারা অন্নপূর্ণা যোজনা তথ্য যাচাইয়ের কাজে অংশ নেবেন। প্রসঙ্গত, অন্নপূর্ণা যোজনার প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে আবেদনকারীদের নথি ও তথ্য যাচাইয়ের দায়িত্ব অঙ্গনওয়াড়ি কর্মীদের উপরই দেওয়া হয়েছে। সেই কাজের প্রস্তুতি হিসাবে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি ব্লকে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতেরও সেই প্রশিক্ষণ চলাকালীনই নিরাপত্তার দাবিতে সরব হন কর্মীরা। অন্যদিকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের উদ্যোগকে গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে। দক্ষিণ দিনাজপুরে জেলাশাসক বালা সুব্রমণিয়াম টিও জানিয়েছেন, বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।
কখনো দক্ষিণবঙ্গ কখনো উত্তরবঙ্গ যেন বিরতি দিয়ে দিয়ে বৃষ্টি হচ্ছে সব জেলায়। নিম্নচাপের জেরে আপাতত দক্ষিণবঙ্গের আকাশের অবস্থা খারাপ। বিগত কয়েকদিন ধরেই কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েই চলেছে। আপাতত তা থেকে মুক্তি নেই দক্ষিণবঙ্গের। এর মধ্যে আবার সাময়িক বিরতি কাটিয়ে ফের বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ। শুধু ভিজবে বলা ভুল, এবার সেখানে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আলিপুর আবহাওয়া অফিস বলছে এই মুহূর্তে ঝাড়খণ্ডে গভীর রয়েছে নিম্নচাপ, সেই কারণে আরও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আজ দক্ষিণের 6 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ 24 পরগনা, বীরভূমে। একই সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায়। বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গের সব জেলায়। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কমবে, ফের বাড়বে ভ্যাপসা গরমের দাপট। অন্যদিকে দুর্যোগের আশঙ্কা বাড়বে উত্তরবঙ্গে। নিম্নচাপ স্থলভাগে ঢুকে যেতেই উত্তরে বাড়বে বৃষ্টি। বুধবার উত্তরবঙ্গের 5 জেলায় লাল সতর্কতা জারি হয়েছে। প্রবল বৃষ্টিতে ভাসবে উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি। চরম ভারী বৃষ্টির সতর্কতা থাকছে কোচবিহার, আলিপুরদুয়ারে। হাওয়া অফিস এও বলছে একদিনে 200 মিলিমিটার বেশি বৃষ্টি হতে পারে ডুয়ার্স সংলগ্ন পাহাড়ে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের 5 জেলায় কমলা সতর্কতা। আর এর জেরে পাহাড়ি রাস্তায় ফের ধসের আশঙ্কা। পাহাড়ি নদীতে আচমকা হরপা বানের আতঙ্ক। এদিকে একটা নিম্নচাপেই কমে গিয়েছে দেশের অর্ধেক বৃষ্টির ঘাটতি। 20% নামলো দেশের বর্ষা ঘাটতি। জুন শেষে দেশে বর্ষা ঘাটতি ছিল 40%। নিম্নচাপে বৃষ্টিতে সর্বাধিক ভোলবদল ওড়িশায়। 47% ঘাটতি মুছে ওড়িশায় এখন 22% বৃষ্টি উদ্বৃত্ত। ঘাটতি কমেছে মহারাষ্ট্র, গুজরাট, ছত্তিশগড়েও। তবে দক্ষিণবঙ্গে 8% ঘাটতি কমলেও কিছু জেলায় এখনও উদ্বেগ রয়েছে। এখনও পুরুলিয়ায় 41% ঘাটতি, মুর্শিদাবাদে 39% ঘাটতি থাকছে। বীরভূম, ঝাড়গ্রামে 36% ঘাটতি, নদিয়ায় 22% ঘাটতি। বিপুল ঘাটতি মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও। বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে রেল লাইনের ধারে একটি আমবাগানে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। শুধু তাই নয়, বিজেপি কর্মীর হাত পা বাঁধা অবস্থায় গাছে ঝুলছে। কল্যাণী থানার অন্তর্গত সাহেববাগান ডেঙ্গুরপাড়া এলাকার ঘটনা। পরিকল্পিত খুনের অভিযোগে সরব পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম বিশ্বজিৎ শিকদার। তিনি বিজেপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। বিশ্বজিতের বাবা কল্যাণী মণ্ডল 2-এর 127 নম্বর বুথের সভাপতি। সোমবার সকালে আমবাগানের দিকে যেতেই এলাকার কয়েকজনের নজরে আসে ঝুলন্ত দেহটি। সঙ্গে সঙ্গে শোরগোল পড়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় পরিবারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি নেতৃত্ব ও কল্যাণী বিধানসভার প্রাক্তন বিজেপি বিধায়ক। আসে কল্যাণী থানার পুলিশও। মৃতদেহটি উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, বাড়ি থেকে এত দূরে এনে কেউ বা কারা খুন করে হাত পা বাঁধা আম গাছে ঝুলিয়ে দিয়েছে। বিজেপির দাবি, বিশ্বজিৎ ও তার বাবার সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত থাকায় দীর্ঘদিন ধরেই রাজনৈতিক চাপের মুখে পড়তে হয়েছে তাকে ও তার পরিবারের সদস্যদের। বিশ্বজিৎকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য একাধিকবার চাপ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। এমনকি এর আগে এলাকায় তৃণমূল নেতৃত্বদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে তাকে মারধর করার অভিযোগ ওঠে। তার দোকানে ভাঙচুর চালানো হয়েছিল বলে দাবি বিজেপি নেতৃত্বের। নদিয়া জেলার কল্যাণী থানার অন্তর্গত সাহেববাগান ডেঙ্গুরপাড়া এলাকায় এক বিজেপি কর্মীর হাত পা বাঁধা ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরকারি প্রকল্পের টাকায় তৃণমূলের প্রধানের বাড়িতে ফার্ম হাউস, প্রধানের ছেলেই ঠিকাদার। স্বজন পোষণের অভিযোগে জোর চাঞ্চল্য মালদার মালিওর 1 নম্বর পঞ্চায়েতে। প্রধানকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মালিওরে। পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিওর 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান মোসাম্মত সেতারা খাতুন এবং তার স্বামী আব্দুর রহমানের বিরুদ্ধে। তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা শাসকের কাছেও। অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি এলাকার একাংশের বাসিন্দার। একই দাবিতে সরব হয়েছে বিজেপিও। অভিযোগকারীদের দাবি, সরকারি অর্থ আত্মসাৎ করে প্রধান নিজের বাড়িতে একটি বিলাসবহুল ফার্ম হাউস নির্মাণ করেছেন। এছাড়াও 100 দিনের কাজ, পঞ্চদশ অর্থ কমিশনের প্রকল্প, রাস্তা নির্মাণ, কমিউনিটি টয়লেট, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং কমিউনিটি হল সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ। তাদের আরও দাবি,
প্রধানের ছেলে ফিরোজ খানের নামে থাকা ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে অধিকাংশ প্রকল্পের কাজ বরাদ্দ দেওয়া হয়েছে, যার মাধ্যমে স্বজন পোষণ করে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা শরীফুল ইসলাম, মাসুদ আলম ও শফিকুল ইসলামের অভিযোগ, 100 দিনের কাজের প্রায় 1,80,00,000 টাকা এবং পঞ্চদশ অর্থ কমিশনের প্রায় 70 লক্ষ টাকা প্রধানের ছেলের অ্যাকাউন্টে ঢুকেছে। তাদের আরও দাবি, প্রধান একজন মহিলা হলেও বাস্তবে পঞ্চায়েতের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন তার স্বামী আব্দুর রহমান। এমনকি প্রধানের স্বাক্ষর জাল করে বিভিন্ন আর্থিক লেনদেনও করা হয়েছে বলে অভিযোগ। সরকারি প্রকল্পের অর্থ ব্যবহার করে প্রধানের বাড়িতে বিলাসবহুল ফার্ম হাউস নির্মাণ করা হয়েছে বলেও তারা দাবি করেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে চরম রাজনৈতিক উত্তেজনা এবং বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছে। মূলত নবাগত পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া এই গোলমাল এখন এক রণক্ষেত্রের চেহারা নিয়েছে। একাধিক সূত্র থেকে জানা যাচ্ছে, ক্যাম্পাসের সাম্প্রতিক এই অশান্তির পেছনে রয়েছে বড়সড় এক রাজনৈতিক দল বদলের খেলা। অভিযোগ উঠছে, আগে যারা শাসক দলের ছাত্র সংগঠনের প্রথম সারিতে ছিল এবং যাদের বিরুদ্ধে অতীতে ভর্তি দুর্নীতি সহ একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল, তাদের একটি বড় অংশ রাতারাতি বিরোধী শিবিরে নাম লিখিয়েছে। এই দলবদলু ছাত্ররাই এখন ক্যাম্পাসে নিজেদের আধিপত্য কায়েম করতে মরিয়া হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর, এই দুই শিবিরের ক্ষমতার লড়াইয়ের জেরে পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে ক্যাম্পাসের ভেতরে একে অপরকে লক্ষ্য করে ডিম ছোড়াছুড়ির মতো ঘটনাও ঘটেছে। এর ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নতুন ভর্তি হতে আসা ছাত্রছাত্রীরা। প্রথমবার বিশ্ববিদ্যালয়ে পা দিয়েই এমন হিংসাত্মক পরিবেশ দেখে তাদের মনে স্বাভাবিকভাবেই একটা ভীতি ও নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। শুধু তাই নয়, বিরোধী বাম ছাত্র সংগঠনের হেল্প ডেস্ক ভাঙচুর করা, কর্মীদের ওপর চড়াও হওয়া এবং তাদের পতাকা খুলে নেওয়ার মতো অগণতান্ত্রিক ঘটনাও সামনে এসেছে। সাধারণ পড়ুয়াদের অভিযোগ, পুরনো দাদাগিরি ও মারপিটের কালচারই এখন শুধু নতুন ব্যানারের তলায় নতুন করে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকায় প্রশাসনিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা আরও কঠিন হয়ে পড়েছে। এই প্রতিকূল পরিস্থিতির মাঝেই ক্যাম্পাসের সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সাধারণ পড়ুয়ারা। ইতিহাস বিভাগের গবেষক শুভ্রজিৎ সরকার বলেন, প্রতিটা ক্যাম্পাসে সব ধরনের মতামত বিরাজ করুক, তারপর নির্বাচনের সময় ছাত্রছাত্রীরাই বেছে নিক তাদের পছন্দের সংগঠনকে। যারা জয়ী হবে তারা ইউনিয়ন চালাবে, আর যারা পরাজিত হবে তারা বিরোধী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ক্যাম্পাসে গণতন্ত্র বজায় থাকার পক্ষে সওয়াল করে তিনি আরও জানান, এই কঠিন সময়ের মধ্যেও তাদের সংগঠনের কর্মীরা হাল ছাড়েনি। ডিম ছোড়াছুড়ির মতো অশান্ত পরিবেশের মধ্যেও নবাগতদের সহায়তায় তারা হেল্প ডেস্ক চালু রেখেছেন এবং সাধারণ পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে ভালো কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজকের মতন খবর এই পর্যন্তই। অন্যান্য পরবর্তী নিউজ আপডেটের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।